আচ্ছা, এই চ্যাপ্টারটা দেখ হচ্ছে আমাদের অ্যাবাউট হিট অ্যান্ড হিট ট্রান্সফার অ্যান্ড মেজারমেন্ট অফ হিট। এই মেজারমেন্টের যে প্রসেস, সেই প্রসেসটা হচ্ছে ক্যালোরিমেট্রি। আর আমাদের যে ইনস্ট্রুমেন্টটা, ডিভাইসটা টু মেজার দ্য হিট, ওটা হচ্ছে ক্যালোরিমিটার। তো আমরা ওই হিট থেকেই স্টার্ট করব আগে, তারপরে অ্যামাউন্ট অফ হিট নিডেড টু রেজ সাম টেম্পারেচার, এই জিনিসটা পড়বো। মানে আমরা হিট দিচ্ছি, হিটের যে ফ্যাক্টরস এফেক্টিভ, তো সেই পার্টগুলো এখানে পড়বো। আর হচ্ছে তারপরে তোর এই ক্যালোরিমেট্রি প্রিন্সিপাল, এই হচ্ছে ফার্স্ট পার্ট। আর সেকেন্ড পার্টটায় আছে হচ্ছে তোর লেটেন্ট হিট, অ্যাবাউট স্টেট চেঞ্জ। ঠিক আছে, তো এই দুটো পার্টের মধ্যে বেসিক ডিফারেন্সটা একটু ক্লিয়ার রাখতে হবে। সেটা হচ্ছে আমরা যখন এই ফার্স্ট পার্টটা পড়ছি, স্পেসিফিক হিট ক্যাপাসিটি, এই জায়গাটায় কিন্তু তোর মানে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, চেঞ্জ ইন টেম্পারেচারের জন্য যে হিট অ্যামাউন্ট অফ হিটটা অ্যাবসর্ব বা ইভলভও হতে পারে। মানে যদি কেউ কুল হয়, মানে কুল করি আমরা কোনোটাকে, তাহলে সেখান থেকে হিটটা ইভলভ করবে, আর হিট অ্যাবজর্ব করে তাহলে বডিটা হট হবে আরো। তাহলে এই যে পার্টটা, তো সেখানে ফার্স্ট যে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, হোয়াট ইজ হিট এনার্জি। তাহলে হিটটাও কিন্তু একটা কাইন্ড অফ এনার্জি, মানে ফর্ম অফ এনার্জি। এটা মানে এর সোর্সটা কি? এর সোর্সটা হচ্ছে ইন্টারনাল অ্যান্ড ইনহেরেন্ট এনার্জি অফ এ মলিকিউল। ঠিক আছে, মানে একটা বডি, যে কোনো বডি, ওই বডিটার একটা ইনহেরেন্ট প্রপার্টিটা হচ্ছে হলো হিট এনার্জি। ঠিক আছে, মানে স্টোরড যে এনার্জিটা থাকে আমাদের, ধর হিউম্যান বডি একটা, আমাদের যে এই যে কাজ করছি, ফুড কনজিউম করছি, তাহলে এই যে যে কনজিউম করে কি করছি অ্যাকচুয়ালি, আমরা করছি হচ্ছে ওখান থেকে মেনলি তোর ওই আমাদের যে ফুডের থ্রুতে যে ক্যালোরিটা আসছে, ওই ক্যালোরিটাকে আমরা স্টোর করছি। ওই ক্যালোরিটাই কিন্তু আমাদের বডি হিটটাকে প্রোভাইড করছে। ঠিক আছে, বডি হিট প্রোভাইড করছে যেটা, সেই পার্টটা। তাহলে আমাদের ফার্স্ট যেটা হচ্ছে ক্যালোরিমিটারে ফার্স্ট আমরা একটুখানি অ্যাবাউট হিটটা, তাহলে একটু কনসেপ্টটা ক্লিয়ার করে নিই। অ্যাবাউট হিট, তাহলে ফার্স্টেই লেখ, একদম ফার্স্ট পয়েন্টে লেখ, হিট ইজ দ্য ইন্টারনাল এনার্জি অফ মলিকিউলস। বিনয়, ওই ক্যালোরিমেট্রি চ্যাপ্টারটা হচ্ছে, লেখাটা স্টার্ট কর। হিট ইজ দ্য ইন্টারনাল এনার্জি অফ মলিকিউলস। Internal energy of the molecules constituting the body. Constituting the body. আচ্ছা আচ্ছা, এবার হিটের যে ডাইরেকশনটা হয়, হিটের এই জিনিসটা কিভাবে হয়, একটা হট বডি থেকে একটা কোল্ড বডি, তাহলে হিটটা কিন্তু ফ্লো করবে অলওয়েজ এটা। এইবার এই যে হট বডি এ কোল্ড বডি, এটা এটা ডিটারমাইন কে করে? টেম্পারেচার। এই জিনিসটা ডিটারমাইন করা হচ্ছে টেম্পারেচার। তার মানে টেম্পারেচার ইজ দ্য প্যারামিটার হুইচ টেলস দ্য থার্মাল স্টেট অফ আ বডি। ঠিক আছে, অ্যান্ড ইট অলসো ডিটারমাইন্স দ্য ডাইরেকশন অফ ফ্লো অফ হিট when two bodies are in contact or are kept placed in contact or are kept in contact, ডিফারেন্ট টেম্পারেচারের হতে হবে। তাহলে এটা হট বডি, এটা কোল্ড বডি, তো এটা ডিটারমাইন কে করবে? সেটা করবে হচ্ছে টেম্পারেচার। দ্যাট ইজ, এই বডিটার টেম্পারেচার ধর 30, এটা 10, তার মানে হিটটা ফ্লো করবে ফ্রম দিস টু দিস। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের টেম্পারেচার। তাহলে হিট আর টেম্পারেচার বেসিক ডিফারেন্সটা, টেম্পারেচারটা লেখাচ্ছি একটু পরে। তাহলে হিটের যেটা লিখলি ওটা হয়ে গেল, এটা স্টপ দিয়ে লেখ, ইট ফ্লোস ফ্রম আ হট বডি টু আ কোল্ড বডি when they are kept in contact. When they are kept in contact. আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে আমাদের এই যে হিটের ইউনিটটা হচ্ছে আমাদের ক্যালোরি। তো ক্যালোরির ডেফিনেশনটা একটু পড়তে হবে এখানে। তাহলে নিচে লেখ হচ্ছে ইউনিট, ওই হিটের যে ডেফিনেশন লিখলি ওর নিচে লেখ ইউনিট। আচ্ছা, এখানে
হিটের এসআই ইউনিট বলে লেখ ফার্স্টে। এসআই ইউনিট কিন্তু জুল, যেহেতু এটা তোর একটা এনার্জি টার্ম, তো এটা হচ্ছে জুল। যে সেটা সিম্বল না লিখলে কিন্তু স্মলে লিখবি রুল ওয়াইজ, ঠিক আছে? আর নাহলে ক্যাপিটাল জে, তাহলে জুল অর দিস। আচ্ছা, এটা ছাড়া আমাদের মেনলি কমনলি ইউজড যে ইউনিটটা হচ্ছে ওটাই কিন্তু আমাদের ক্যালোরি। ক্যাল দিয়ে লেখে এটা। তাহলে এসআই ইউনিট লিখতে দিলে কিন্তু ভুল করে কেউ ক্যালোরি লিখে দিস না, ঠিক আছে? হিট এনার্জি এসআই ইউনিট হচ্ছে জুল। তো আমাদের এই দুটোর মধ্যে একটা রিলেশন আছে, ওটা লিখছি আগে। ক্যালোরি ডেফিনেশন থাকে লিখে নে, নিচে লেখ 1 ক্যালোরি বলে। 1 ক্যালোরি। আচ্ছা, এবারে দেখবি সবাই এরপরে ওই 1 ক্যালোরি দুটো ডেফিনেশন আছে। ফার্স্টের যেটা আছে সেটা হচ্ছে 1 গ্রাম পিওর ওয়াটারের টেম্পারেচার 1 ডিগ্রি সি ইনক্রিজ করবো, সেটা করতে যে অ্যামাউন্ট অফ এনার্জি লাগবে। বাট এটা প্রিসাইসলি যদি বলতে হয়, মানে একদম প্রিসাইজড ওয়েতে বলতে হয় যে 1 ডিগ্রি সিটা অ্যাকচুয়ালি রাইজ ইন 1 ডিগ্রি সিটা হচ্ছে তোর 14.5 ডিগ্রি সি টু 15.5 ডিগ্রি সি। এটা হচ্ছে প্রিসাইজড ডেফিনেশনটা, ঠিক আছে? 14.5 ডিগ্রি সি টু 15.5 ডিগ্রি সি, এই টেম্পারেচারটা মেনশন করবে, এই ডেফিনেশনটা লিখবি অলওয়েজ। তাহলে ডেফিনেশনটা লেখ, 1 calorie is the heat energy. 1 calorie is the heat energy required to raise the temperature. Required to raise the temperature raise the temperature of 1 gram of pure water. এই যে পার্ট গুলো খেয়াল রাখবি, হ্যাঁ? পিওর ওয়াটারটা লিখবি, দেখবি অনেকে স্কুলে বলে দেবে পিওর ওয়াটারের কথাটা, আর অনেকে আছে এমনি জাস্ট লিখিয়ে দিয়ে দেবে। তো পিওর ওয়াটারটা মেনশন করবি, ঠিক আছে? 1 গ্রাম অফ পিওর ওয়াটার from 14.5 ডিগ্রি সি টু 15.5 ডিগ্রি সি। তাহলে ওটা 1 ডিগ্রি হলো, তার মানে অ্যাকচুয়াল ডেফিনেশনটা হচ্ছে 1 ডিগ্রি সি রাইজ করাবে। 1 গ্রাম ওয়াটারের টেম্পারেচার 1 ডিগ্রি সি রাইজ করতে যে অ্যামাউন্ট অফ হিট এনার্জিটা লাগছে সেটাই হচ্ছে 1 ক্যালোরি, ঠিক আছে? আচ্ছা, তার নিচে একটা বক্স করে ওই সেটা মানে রিলেশনটা লিখে রাখ, 1 ক্যালোরি ইকুয়াল টু 4.186 জুল। এটাকে আমরা নিউমারিক্যালস এর সময় এটাকে রাউন্ড অফ করে লেখা হয় 4.2 জুল। এটা মনে হয় তোরা আগে পড়েছিস, 1 ক্যালোরি 4.2 জুল, এটা পড়েছিস সবাই। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের হিটের। তাহলে কি হলো? হিটের বেসিক কনসেপ্ট, হিটের ডেফিনেশন, এসআই ইউনিট, তারপরে হচ্ছে তোর কমনলি ইউজড ইউনিট, ডেফিনেশন, তার ইউনিট, ঠিক আছে? মানে ডেফিনেশন এটা হয়ে গেল। এবার নিচে লেখ হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার আর ক্যালোরিমেট্রিতে থিওরি পোর্শন খুব কম, ঠিক আছে? আর ক্যালোরিমেট্রি একটা 10 মার্কস এর সেট আসবে সেকশন বি তে, পুরো 10। ওখানে 3 3 4 থাকে। 3 হচ্ছে এমনি নরমাল, এই কোশ্চেন আর কয়েকটা গিভ রিজনস আছে, আর বাকি 7 মার্কস হচ্ছে নিউমেরিক্যালস। ফার্স্ট পার্টের থেকে একটা, সেকেন্ড পার্টের থেকে একটা। এই হচ্ছে মানে একদম বেসিক, এটা প্রত্যেক বছরে আসে ওইভাবে। তো এটা দেখে নে, ওই টেম্পারেচারটা লেখ। Like it is the parameter which tells the thermal state of a body. It is the parameter which tells the thermal state of a body. And determines the direction of flow and determines the direction of flow of heat. Flow of heat when two bodies at different temperatures, are placed in contact.
ঠিক আছে, আর প্লেসড ইন কন্ট্যাক্ট। আচ্ছা, ইউনিটটা লেখ, জানি সেটা, ওই জন্য বেকার টাইম ওয়েস্ট করছি না। ওই কেলভিন আর ডিগ্রি সি, ওটা সবাই জানিস, ডিগ্রি সি থেকে +273 করে দিলে কেলভিন হয়ে যাবে। এগুলো আমাদের পড়া রয়েছে, আর বেকার কি করছি। ঠিক আছে, ইউনিটটা মনে রাখবি, কেলভিন আর ডিগ্রি সি। আচ্ছা, এবার যেটা এই চ্যাপ্টারের মেন পার্ট, সেটা হচ্ছে তোর এইবার যে জিনিসটা পড়াচ্ছি এটার উপরে কিন্তু একটা নিউমেরিক্যালসটা রয়েছে। তো হেডিংটা কর, factors affecting the amount of heat energy absorbed এই অ্যামাউন্ট অফ হিট এনার্জিটাকে আমরা লিখবো হচ্ছে কিউ দিয়ে। ঠিক আছে, কিউ। আচ্ছা, কিসের কিসের উপর ডিপেন্ড করে ফ্যাক্টরস গুলো কি? একটা হচ্ছে ফার্স্ট, মাস অফ দা বডি। এটা আগে লিখে না, তারপর আমি ম্যাথমেটিক্যাল ফর্মটা লিখছি। তাহলে ডিপেন্ড করছে, তোকে যদি ফ্যাক্টরস অ্যাফেক্টিং গুলো দেয় তাহলে হচ্ছে এগুলো: মাস অফ দা বডি, চেঞ্জ ইন টেম্পারেচার, তাহলে যখন অ্যাবজর্ব হবে তখন রাইজ ইন টেম্পারেচার আর কি, আর যখন কোনো একটা বডি ধর হিট ইভলভ করছে তার মানে ফল ইন টেম্পারেচার। তো ওটা একটু বুঝে লিখবি, ওই জন্য আমি ওভারঅল দিয়ে চেঞ্জ লিখলাম। ঠিক আছে, আর যদি অ্যাবজর্ব করে তাহলে ওখানে ডাইরেক্ট তখন চেঞ্জ না লিখে ডাইরেক্ট ইনক্রিজ ইন টেম্পারেচার লিখবি। আচ্ছা, আরেকটা হচ্ছে মেটেরিয়াল। আমি আয়রন রড নিচ্ছি না অ্যালুমিনিয়াম রড নিচ্ছি, কিসের নিচ্ছি সেটার উপর ডিপেন্ড করবে। তাহলে তিনটে ফ্যাক্টর হলো। এবার এটার প্রত্যেকটা ধরে ধরে ম্যাথামেটিক্যাল ফর্মটা আমি তোর ওই সিম্বল দিয়ে লিখছি, ঠিক আছে? অত স্টেটমেন্ট লিখতে হবে না, কিন্তু তোরা ওটা খেয়াল রাখবি, তোরা লিখে দিবি কিন্তু। দেখ, তাহলে ফার্স্ট একটা রয়েছে কিসেতে? মাস। তাহলে অ্যামাউন্ট অফ সাবস্টেন্সের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। ঠিক আছে, ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে কিউ, তুই যত মাস নিবি, মানে 10 কেজির একটা সেম লেন্থের, মানে 10 কেজি একটা সেম রড দুটো, মানে একটা 10 কেজি আর একটা হচ্ছে 5 কেজি, দুটোরই টেম্পারেচার 10 ডিগ্রি সি রাইজ করবি, আর দুটোরই সেম মেটেরিয়াল, তার মানে তখন 10 কেজিটার ওই হিট অ্যাবজর্বটা বেশি হবে। এই জায়গাগুলো খেয়াল রাখবি। ঠিক আছে, তাহলে মাসের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, রাইজ ইন টেম্পারেচারের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। ঠিক আছে, এবার মেটেরিয়াল তো আর এরকম ভাবে লেখা যাবে না, মেটেরিয়ালটা কিভাবে আসছে দেখ। তাহলে কিউ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এম, কিউ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু চেঞ্জ ইন টেম্পারেচার। Therefore, we may write Q proportional to M into del T when both varies. আমরা যখন এমটা লিখছি তখন কি হচ্ছে, del T আর মেটেরিয়ালটা কনস্ট্যান্ট থাকছে। যখন del T এর সাথে রিলেশন লিখছি তখন মাস আর ওইটা কনস্ট্যান্ট থাকছে, মেটেরিয়ালটা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা দেখ ওভারঅল যখন দুটোই ভ্যারি করছে তাহলে আমরা লিখতে পারি Q proportional to M into del T। তো সবাই জানিস প্রপোর্শনাল সাইন উঠলে একটা কনস্ট্যান্ট আসে, তো এখানে সেই কনস্ট্যান্টটাকে লিখি আমরা হচ্ছে সি দিয়ে, সি। এবার নিচে লেখ ব্র্যাকেটে সি ইকুয়াল টু স্পেসিফিক হিট ক্যাপাসিটি। তোরা ফুলটা লেখ, আমি শর্টে লিখেছি স্পেসিফিক হিট ক্যাপাসিটি। এইটাই হচ্ছে মেটেরিয়ালের একটা প্রপার্টিজ। এই যে সিটা লিখলাম, এই সিটা ইজ ডিফারেন্ট ফর ডিফারেন্ট সাবস্টেন্সেস। ঠিক আছে, স্পেসিফিক হিট ক্যাপাসিটি, এটার ভ্যালুটাই ডিফারেন্ট। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের দেখ এখানে সি যেটা স্পেসিফিক হিট ক্যাপাসিটি, এটা ডেফিনেশনে আসবো নিচে। তাহলে নিচে এবার লেখ, নিচে হেডিং কর স্পেসিফিক হিট ক্যাপাসিটি, স্পেসিফিক হিট ক্যাপাসিটি। আচ্ছা, এটা ডেফিনেশনে যাওয়ার আগে দেখ সি ইকুয়াল টু কি আসছে, এটা ডেফিনেশন দেবো। তাহলে এই ম্যাথমেটিক্যাল ফর্মটা মনে রাখলে নিজেরাই লিখতে পারবি। দেখ তাহলে সি ইকুয়াল টু আসছে এটা, তাহলে আমরা এটা লিখতে পারি সি ইকুয়াল টু কিউ হোয়েন এম ইকুয়াল টু 1 এন্ড ডেল টি ইকুয়াল টু 1। তাহলে এবার ডিফাইন কর
তাহলে ইউনিট মাসের কোনো অবজেক্টের টেম্পারেচার 1 ডিগ্রি সি বা 1 কেলভিন ইনক্রিজ আর ডিক্রিজ করতে যে অ্যামাউন্ট অফ হিট এনার্জি অ্যাবজর্ব আর রিলিজ হচ্ছে সেটা কি আমরা দেখ স্পেসিফিক হিট ক্যাপাসিটি বলছি। তাহলে সি ইজ কিউ when m equal to 1 and delta equal to 1 এই দেখ এই ইকুয়েশনটা থেকে চলে আসছে। তাহলে এবার নিচে ডেফিনেশনটা বলছি লিখে নে স্পেসিফিক হিট ক্যাপাসিটি। Like the specific heat capacity of a substance is the amount of heat energy required to raise the temperature of unit mass of that substance through 1 degree C or 1 Kelvin। আচ্ছা এখানে কিন্তু ওই যে ওই পার্টটা একটুখানি খেয়াল রাখবি, আমরা ডিগ্রি সি আর কেলভিন একটু আগে পড়লাম, শুনে না সবাই, ডিগ্রি সি আর কেলভিন এই দুটো একটু আগে মানে তোরা জানিস এটা পড়লাম হচ্ছে ডিগ্রি সি থেকে মানে ওখানে যখন নেব কেলভিনে +273, বাট এখানে দেখ আমি বলছি ডেফিনেশনের সময় 1 ডিগ্রি সি আর 1 কেলভিন। তো জিনিসটা খেয়াল রাখবি, জিনিসটা আমরা কিন্তু এখানে টেম্পারেচার পড়ছি না, আমরা রাইজ ইন অর ফল ইন টেম্পারেচার পড়ছি। তো ডেলটি মানে ধর আমি 0 ডিগ্রি সি থেকে 1 ডিগ্রি সি তে নেবো, তাহলে এখানে ডেলটি 1, 0 ডিগ্রি সি মানে হচ্ছে 273 কে, 1 ডিগ্রি মানে হচ্ছে 274 কে। এখানেও দেখ ডেলটিটা কিন্তু 1, তাহলে তুই কেলভিনে কর আর ডিগ্রি সি তে কর, তাহলে এখানে ওই চেঞ্জটা কিন্তু সেমই হবে, চেঞ্জ রাইজটা কিন্তু সেমই হবে 1 ডিগ্রি, ঠিক আছে? সেটা 1 ডিগ্রি সি হতে পারে আর 1 না হলে 1 কেলভিন হতে পারে। তাহলে এটা হয়ে গেল ডেফিনেশনটা। আরেকবার রিপিট করছি, পুরোটা দেখে নে কারোর মিস হলে। দ্য স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ আ সাবস্টেন্স is the amount of heat energy required to raise the temperature of unit mass of that substance through 1 degree C or 1 Kelvin। হয়ে গেল। আচ্ছা এবার এটার ইউনিটটা দেখ কি হবে, তাহলে ইউনিটটা লেখ। ইউনিটটা কি হচ্ছে দেখ, হিটের ইউনিট বাই মাসের ইউনিট বাই টেম্পারেচার, মানে টেম্পারেচার আর মাসের ইউনিটটা নিচে থাকছে। তাহলে এসআই ইউনিট কি হবে, এসআই ইউনিটে হিটের ইউনিটটা কি, জুল, কেজি ইনভার্স কেলভিন ইনভার্স, এটা হচ্ছে তাহলে এসআই ইউনিট হয়ে গেল। স্পেসিফিক হিট ক্যাপাসিটির এসআই ইউনিট জাস্ট নিচেই লেখ ইউনিট বলে। আচ্ছা সিজিএস ইউনিটে কিভাবে লিখবি তাহলে, আমরা এখানে সিজিএস ঠিক ওটাকে সিজিএস বলি না, ঠিক আছে? ওটা হচ্ছে আদার ইউনিট, মানে আদার কমন ইউনিট। আমরা হচ্ছে ক্যালোরি যেটা বললাম, ক্যালোরি কিন্তু আবার সিজিএস ইউনিট বলে কেউ লিখে দিস না, ঠিক আছে? জুল আর্গ যেটা পড়েছিলাম ওটাই হচ্ছে এসআই সিজিএস, মানে এটা যদি তুই আর্গে করিস তাহলে হবে ওটা সিজিএস। বাট আরেকটা ইউনিট আমরা যেটা ইউজ করব, ক্যালোরি গ্রাম ইনভার্স কেলভিন ইনভার্স অর ক্যালোরি কেজি ইনভার্স ডিগ্রি সি ইনভার্স ক্যালোরি কেজি ইনভার্স কেলভিন ইনভার্স, এরকম ভাবে ভ্যারি করিয়ে করব, ঠিক আছে? সেটা ডিপেন্ড করবে কোন সামে কি দিয়েছে। তো আমাদের মেইনলি যেটা আলটিমেটলি আনসারটা আনতে হবে সেটা হচ্ছে এটাতে, জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স। এবার কি করে আনবো, ধর ক্যালোরিতে আছে, আমরা একটু আগেই বললাম 1 ক্যালোরি মানে 4.2 জুল, তাহলে ওখানে বসিয়ে দিবি 4.2 জুল বসিয়ে দিবি। গ্রাম ইনভার্স থেকে কেজি ইনভার্স, গ্রাম থেকে কেজিতে নিতে হলে কি করতে হবে, ডিভাইডেড বাই 1000 করতে হয়, কিন্তু এখানে আছে হচ্ছে ইনভার্স, মানে তখন উল্টো হবে, তাহলে মাল্টিপ্লাই, ঠিক আছে? তাহলে গ্রাম ইনভার্স থেকে কেজি ইনভার্স যখন যাবো তখন মাল্টিপ্লাই করবো, সেই জায়গাটা হলো। আর কেলভিন ইনভার্স ডিগ্রি সি ইনভার্স মানে এক, তুই কেলভিন ইনভার্স লেখা মানেও যা, ডিগ্রি সি ইনভার্স লেখা মানেও তাই। কিন্তু এসআই ইউনিটে যখন দিবি পুরোটা তখন কেলভিন ইনভার্স লেখাটাই বেটার, এই জায়গাটা খেয়াল রাখবি সবাই, ঠিক আছে? ইউনিটটা তাহলে লিখে নে। আচ্ছা এটা গেল আমাদের স্পেসিফিক হিট ক্যাপাসিটি। স্পেসিফিক মানে হচ্ছে স্পেসিফাইড ফর ইউনিট মাস, এই জায়গাটা খেয়াল রাখবি কিন্তু সবাই। আচ্ছা এইবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে হিট ক্যাপাসিটি। হিট ক্যাপাসিটির ডেফিনেশনটা আগে লেখ, তারপরে এখানে কয়েকটা একটু কনসেপচুয়াল পার্ট রয়েছে ওগুলো ক্লিয়ার করে নিবি।
আগে ডেফিনেশনটা লিখে নে, লেখ হিট ক্যাপাসিটি নিচের মানে পাশে অ্যারো দিয়ে লেখ। হিট ক্যাপাসিটি অফ আ বডি ইজ দ্য অ্যামাউন্ট অফ হিট এনার্জি, বা ইট ইজ দ্য বলে স্টার্ট কর, ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ হিট এনার্জি it is the amount of heat energy required to raise the temperature of a body by 1 degree C or 1 Kelvin, by 1 degree C or 1 Kelvin. আচ্ছা, যে কেউ একজন বলতো এটার সাথে হিট ক্যাপাসিটি, স্পেসিফিক হিট ক্যাপাসিটির ডেফিনেশনটা ডিফারেন্সটা কি আছে? পালোমা বল দে। স্পেসিফিক, হ্যাঁ বল 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 দেবস্মিতা বল। স্পেসিফিক হিট ক্যাপাসিটি হচ্ছে পার ইউনিট মাসের, আর এটা হচ্ছে অ্যাজ আ হোল। হ্যাঁ, মানে কোনো এখানে মাসের কোনো মেনশন করা নেই, তাই তো? মাস মেনশন করা নেই। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা হচ্ছে তোর হিট এনার্জি রিকোয়ার্ড টু রেজ মানে বডি বাই 1 ডিগ্রি সি, টেম্পারেচার বাই 1 ডিগ্রি সি, এটা হলো ডেফিনেশনটা। তাহলে আমরা এটার ফর্মটা সি প্রাইম দিয়ে লিখি। সি প্রাইম হচ্ছে হিট ক্যাপাসিটি। এখানে দেখ মাসের কোনো নেই, কিউ বাই ডেল টি, মানে ইচ ডিগ্রি সি রাইজের জন্য আমাদের কতটা হিট এনার্জি লাগছে। তাহলে আমরা সি প্রাইম কে এইভাবে লিখতে পারি, কিউ বাই ডেল টি, এটা লিখে ফেল। তাহলে সি প্রাইম হচ্ছে কিউ বাই ডেল টি, ঠিক আছে? এইবার দেখ অ্যাপারেন্টলি তাহলে আমাদের সি ইকুয়াল টু এস ছিল হচ্ছে কিউ বাই এম ডেল টি। আচ্ছা, এখানে দেখে এই ইকুয়েশনটা দেখে কোনটা মাস ডিপেন্ডেন্ট মনে হচ্ছে? বল, কেউ বল, অন্য কেউ বল সাউন্ড অন করে। স্পেসিফিক হিট ক্যাপাসিটি। স্পেসিফিক হিট ক্যাপাসিটিতে মাস লেখা আছে, ওটাকে মনে হচ্ছে তাহলে মাস ডিপেন্ডেন্ট, তাই তো? তাহলে সবার তাহলে এই সেম ভুলটাই হবে, বিকজ এখানে এম বলে লেখা আছে, এখানে এম বলে লেখা নেই। বাট একটু ভালো করে খেয়াল করে দেখ ডেফিনেশনটা, এইখানে মেনশন করা আছে ফর ইউনিট মাস। ইউনিট মাস মানে তুই স্পেসিফিক হিট ক্যাপাসিটির ডেফিনেশন দিতে গেলে ওখানে মাসটা কনস্ট্যান্ট 1 কেজি বা 1 গ্রাম, ওখানে কনস্ট্যান্ট, মাস ভ্যারি করছে না। তাহলে মাস ডিপেন্ডেন্ট হলো না? হলো না। 1 কেজি যদি ফিক্সড করে দিস তাহলে ওটা ডিপেন্ডেন্ট হচ্ছে? ফিক্সড মানে তো কনস্ট্যান্ট হয়ে গেল। আর এটা হচ্ছে ফর এনি মাস, তাহলে এখানে মাসের চেঞ্জের সাথে সাথে তো চেঞ্জ করবে, ভ্যারি করবে। কিভাবে ভ্যারি করবে সেটা আসছি, বাট ভ্যারি করবে তো এখানে। তাহলে কিন্তু এটা খেয়াল রাখবি, হিট ক্যাপাসিটি ডিপেন্ডস অন মাস বাট স্পেসিফিক হিট ক্যাপাসিটি ডাজ নট। তাহলে নিচে একটা স্টার্ট দিয়ে নোট বলে লিখে রাখ, এই যেভাবে লিখলাম এইভাবে লিখে নিচে লিখে রাখ, তার নিচেই আমরা এই দুজনের রিলেশনশিপটা করব। তাহলে লিখে রেখে দে, হিট ক্যাপাসিটি ডিপেন্ডস অন দ্য মাস অফ দ্য বডি while specific heat capacity does not, while specific heat capacity does not. কারো প্রবলেম হলে বলবি বুঝতে। আচ্ছা, এইবার দেখ এই দুটো ইকুয়েশনকে আমরা নিচে এবার লেখ হচ্ছে রিলেশনশিপ বিটুইন সি এন্ড সি প্রাইম। তাহলে দেখ সি ইকুয়াল টু কিউ এম ডেল টি, এটা ছিল তো। এই কিউ বাই ডেল টি এই জিনিসটা মানে হচ্ছে দেখ নিচেই লেখা আছে সি প্রাইম। তাহলে আমরা এই কিউ বাই ডেল টি এর জায়গায় লিখতে পারি হচ্ছে সি প্রাইম, তাহলে বাই মাস পড়ে রয়েছে। তাহলে সি প্রাইম ইকুয়াল টু কি আসছে দেখ, তার মানে দেখ হিট ক্যাপাসিটি ইকুয়াল টু মাস ইনটু স্পেসিফিক হিট ক্যাপাসিটি। হিট ক্যাপাসিটি ইকুয়াল টু মাস ইনটু স্পেসিফিক হিট ক্যাপাসিটি। এবার এটা মনে রাখবি, এটা অনেকে দেখবি গুলিয়ে যায় এই জায়গাটা, নিউমেরিক্যালস এর সময় মনে পড়বে না যে কার সাথে এম মাল্টিপ্লাই করলে আরেকটা আসছে। ওটা খেয়াল রাখবি কি করে দেখেন, ওটা একটা ইজি ট্রিক আছে। এখানে সি প্রাইম লিখেছি, তাহলে আমি কটা সিম্বল ইউজ করেছি, জাস্ট লাইক সিম্বল, দেখ সি একটা আর প্রাইম একটা।
তাহলে ইকুয়াল টু সাইনের এইদিকে দুটো আর ইকুয়াল টু সাইনের এইদিকে দুটো এম ইন্টু সি। ঠিক আছে, যদি কোনোভাবে গুলিয়ে যায় যে এমটা কোন দিকে আছে, তো ওটা ওরম ভাবে মনে রাখবি 2 ইকুয়াল টু 2, দ্যাট ইজ সি প্রাইম ইকুয়াল টু এম ইন্টু সি। ঠিক আছে, আর যদি তুই ডেফিনেশনের কনসেপ্ট দিয়ে খেয়াল রাখিস তাহলে নিজেই বার করে নিতে পারবি, লাইক দ্যাট আমি যেভাবে বার করলাম। সি ইকুয়াল টু লিখলি, কিউ বাই ডেল টি এর জায়গায় সি প্রাইম, মাসটাকে এদিকে করলি। ঠিক আছে, ওটা একটু টাইম লাগবে তোর মনে করতে। আর এটা হচ্ছে ডাইরেক্ট। তাহলে হিট ক্যাপাসিটি, তাহলে তোর কোন সামের মধ্যে হিট ক্যাপাসিটি দেওয়া আছে, তোকে স্পেসিফিক হিট ক্যাপাসিটি বার করতে দিয়েছে, তার মানে আমি তখন কি করব, স্পেসিফিক হিট ক্যাপাসিটি ইকুয়াল টু হিট ক্যাপাসিটি বাই মাস। আবার কোন সামের মধ্যে স্পেসিফিক হিট ক্যাপাসিটি দেওয়া রয়েছে, অবজেক্ট আর মাস দেওয়া রয়েছে, তাহলে মাসের সাথে ওটাকে মাল্টিপ্লাই করবি, তাহলে হিট ক্যাপাসিটি বেরোবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পার্টটা গেল। তোরা নিচে এবার লেখ ওই, আচ্ছা হিট ক্যাপাসিটি ইউনিটটা কি হবে, নিচে লেখ হচ্ছে ইউনিট অফ হিট ক্যাপাসিটি। তাহলে হিট ক্যাপাসিটি দেখ কি ছিল, সি ইকুয়াল টু কিউ বাই ডেল টি, তাহলে এর ইউনিটটা হচ্ছে জুল কেলভিন ইনভার্স, এখানে কেজি ইনভার্সটা নেই। ঠিক আছে, তাহলে জুল কেলভিন ইনভার্স অর আদার যে ইউনিট গুলো রয়েছে, তাহলে ক্যালোরি কেলভিন ইনভার্স হতে পারে, ক্যালোরি ডিগ্রি সি হতে পারে, মানে ডিগ্রি সি ইনভার্স হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে ইউনিট। আচ্ছা, এরপরে একটা পার্ট রয়েছে, ওটা সবাই বই থেকে পড়বি, সেটা হচ্ছে লিখে রাখ, কোশ্চেনটা লিখে রাখ, ডিফারেন্সিয়েট বিটুইন হিট ক্যাপাসিটি এন্ড স্পেসিফিক হিট ক্যাপাসিটি। ওখানে ইউনিটের পয়েন্টটা কিন্তু কেউ লিখবি না, ফার্স্ট দুটো পয়েন্ট লিখবি তাহলেই হবে। মানে ফার্স্ট হচ্ছে ডেফিনেশন, দুদিকে ডেফিনেশন লিখবি, আর তারপরটা লিখবি হচ্ছে কোনটা মাস ডিপেন্ডেন্ট কোনটা মাস ইন্ডিপেন্ডেন্ট, ব্যাস এই দুটো পয়েন্ট লিখবি না, মার্কস দেবে 2 মার্কস। ওই ইউনিট যেটা আছে ওই সব কিছু লিখবি না, থার্ড আর ফোর্থ পয়েন্ট। হলো? আচ্ছা, এইবার দেখ আমাদের এখানে হিট ক্যাপাসিটির এই পার্টটা, স্পেসিফিক হিট ক্যাপাসিটি, কয়েকটা কমন সাবস্টেন্সের স্পেসিফিক হিট ক্যাপাসিটিটা দেওয়া আছে, তো ওটা ওখানে মুখস্থ করার দরকার নেই, এক্সেপ্ট ওয়ান, যেটা হচ্ছে ওয়াটার। ওয়াটারের এই যে অ্যানোমালাস বিহেভিয়ার গুলো দেখা যায়, এই অ্যানোমালাস বিহেভিয়ারের পেছনে একটা রিজন হচ্ছে এই স্পেসিফিক হিট ক্যাপাসিটি, হাই স্পেসিফিক হিট ক্যাপাসিটি। ঠিক আছে, ওয়াটারের এটা একটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স, দ্যাট ইজ ওয়াটার হ্যাজ an unusually high specific heat capacity of 4200 joule kg inverse Kelvin inverse। এই জায়গাটা এবার একটু খেয়াল রাখ, এটাকে যদি তুই গ্রামে নিস তাহলে গ্রামে আসবে হচ্ছে 4.2 জুল গ্রাম ইনভার্স ডিগ্রি সি ইনভার্স বা কেলভিন ইনভার্স। তো গ্রাম ইনভার্সে আসা মানে, হ্যাঁ এখানে কেজি থেকে কেজি ইনভার্সে গ্রাম ইনভার্স মানে ডিভাইডেড বাই 1000, তো 4.2 ইদার, আর নাহলে 4200 জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স। এটা হচ্ছে ওয়াটারের স্পেসিফিক হিট ক্যাপাসিটি, তো লিখে রাখ ওটা, ওয়াটারের স্পেসিফিক হিট ক্যাপাসিটি। ঠিক আছে, আচ্ছা এই ওয়াটারের এই হাই স্পেসিফিক হিট ক্যাপাসিটির কয়েকটা ন্যাচারাল কনসিকুয়েন্সেস আছে, সেটা আমি লাস্টে আসছি, মানে পরের মিটিং এর লাস্টের দিকে করাবো। তো এখানে যেটা হচ্ছে দেখ, তাহলে এই যে অ্যামাউন্টটা, এই জিনিসটা তুই যদি স্টেটমেন্টটা লিখিস তাহলে কিরকম দাঁড়াচ্ছে, মানে জিনিসটা এবার একটুখানি ইমাজিন কর, জাস্ট 1 কেজি ওয়াটার, 1 কেজি ওয়াটার মানে বুঝতে পারছিস একদমই অল্প, তাহলে 1 কেজি ওয়াটার, একটা পাউচ ধর 1 কেজি ওয়াটারের টেম্পারেচার জাস্ট 1 ডিগ্রি সি রাইজ করবি, জাস্ট 1, মানে ওটা ধর 20 ডিগ্রি সিতে আছে, রুম টেম্পারেচার আছে রে ধর, ওটাকে তুই হিট করবি, হিট করলে 21 এ যাবে। ওইটুকুনি টেম্পারেচার রাইজ করার জন্য এই 1 কেজি ওয়াটারে দিস অ্যামাউন্ট অফ হিট এনার্জি ইজ রিকোয়ার্ড, 4200 জুল, মানে এত জুল হিট এনার্জি সাপ্লাই করলে 1 কেজি অফ ওয়াটারের টেম্পারেচার 1 ডিগ্রি সি অর 1 কেলভিন রাইজ করবে। তাহলে বুঝতে পারছিস দিস ইজ ভেরি হাই অ্যামাউন্ট অফ হিট এনার্জি। তো এটা ন্যাচারাল কনসিকুয়েন্সেস গুলো কি হয় ওটা আসছি পড়ে। তো এইখানে যেটা হচ্ছে, যাদের তাহলে এই যে তোকে বেশি হিট এনার্জি দিতে হচ্ছে, তার মানে তুই কম হিট এনার্জি দিলে খুব আস্তে আস্তে ওটা টেম্পারেচারটা রাইজ করছে। তাহলে একটু ভালো করে বল, যাদের হিট স্পেসিফিক হিট ক্যাপাসিটিটা বেশি তারা গুড কন্ডাক্টর হবে না ব্যাড কন্ডাক্টর হবে, যে কেউ বল। ব্যাড কন্ডাক্টর। রাইট, ব্যাড কন্ডাক্টর অফ হিট। ঠিক আছে, তাহলে হাই স্পেসিফিক হিট ক্যাপাসিটি মানে কিন্তু ব্যাড কন্ডাক্টর অফ
হিট, তাহলে নিচে এবার নোটে লেখ, নোট বলে লেখ। নোটের মধ্যে লেখ দ্য সাবস্টেন্স উইথ লো স্পেসিফিক হিট ক্যাপাসিটি, দ্য সাবস্টেন্স উইথ low specific heat capacity is a better conductor of heat, is a better conductor of heat than the substance with high specific heat capacity, than the substance with high specific heat capacity. ঠিক আছে, আর এই ওয়াটার এই ভ্যালুটা মনে রাখবি। আচ্ছা, এইটার স্টেটমেন্ট মানে এটার যে স্টেটমেন্টটা লিখলাম, এটার হোয়াট ডাজ ইট মিন, মানে এটা হচ্ছে সেই পার্টটা একটুখানি নিজেই লিখতে পারবি, তো আমি ওটা লিখিয়ে দিলাম। ধরো ওয়াটারে এটা দিয়ে বললো যে এটা স্টেটমেন্টটার মিনিংটা এক্সপ্লেন করতে, ঠিক আছে, তো ওটা তখন এক্সপ্লেন করে দিবি কিভাবে লিখবি। দ্যাট ইজ 4200 জুল amount of heat energy is required to raise the temperature of 1 kg of pure water by 1 Kelvin. একদম ইজিলি যদি কেউ লিখবি মনে করিস তাহলে লিখে নিতে পারিস। আমি আরেকবার বলছি, এই ওয়াটারের যেটা ওয়াটার স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ ওয়াটার ইজ 4200 জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স। তো এটা তোকে দিলে ধরো হোয়াট ডাজ ইট মিন বা হোয়াট ডাজ ইজ মিন বাই দিস স্টেটমেন্ট, তো সেরকম আসলে তখন কি লিখবি লিখেন, লেখ 4200 জুল amount of heat energy is required to raise the temperature of 1 kg of pure water, 1 kg of pure water by 1 Kelvin. আচ্ছা আচ্ছা, নিচে আরেকবার রিপিট করুন। হ্যাঁ, 4200 joule amount of heat energy is required, heat energy is required to raise the temperature of 1 kg of pure water, 1 kg of pure water by 1 Kelvin. আচ্ছা, এবার দেখ আমরা যে ডিভাইসটা ইউজ করব, নেম দ্য ডিভাইস বলে যদি কোশ্চেনটা দেয়, ঠিক আছে, নেম দ্য ডিভাইস টু মেজার দ্য হিট এনার্জি, মানে হিট, সেটা হচ্ছে এই অ্যামাউন্ট অফ হিট এনার্জি অ্যাবজর্বড অর রিলিজড, সেটা হচ্ছে ডিভাইসটা হচ্ছে ক্যালোরিমিটার। এবার এই ক্যালোরিমিটারে আমরা একটা ভেসেল থাকবে, মেন একটা ভেসেল, ওই উডেন জ্যাকেট আর উলের মধ্যে দিয়ে ওটাকে ওই ইনসুলেটর একটা লেয়ার, ইনসুলেটিং লেয়ার একটা ফর্ম করা থাকবে। মেন ভেসেলটা হচ্ছে কপার, তো ওটার মধ্যে একটা থার্মোমিটার থাকবে আর একটা স্টার থাকবে, স্টার করার জন্য মিক্সারটা। তো এখানে মেন কোশ্চেনটা হচ্ছে আমরা কপার কেন ইউজ করব, ওয়াই কপার, ঠিক আছে। তাহলে এখানে কোশ্চেনটা আসে নেম দ্য মেটেরিয়াল ইউজ টু মেক ক্যালোরিমিটার এন্ড গিভ রিজনস, ঠিক আছে। তাহলে তোরা নিচে এবার লেখ ক্যালোরিমিটার ইজ মেড আপ অফ আ থিন শিট অফ কপার, ক্যালোরিমিটার ইজ মেড আপ অফ আ থিন শিট অফ কপার, থিন শিট অফ কপার। আচ্ছা, এগুলো না সব বুলেট দিয়ে দিয়ে লিখবি, হ্যাঁ, দুটো তিনটে এরকম গিভ রিজনস এর কোশ্চেন আছে, আমি পরপর একদম আনসার প্যাটার্নেই লিখিয়ে দিচ্ছি। এটা কোশ্চেনটা বলে দিলাম যে কপার কেন ইউজ করা হয় সেটা জানতে চাইবে, ওখানে লিখে দে থিন শিট অফ কপার বিকজ নাম্বার ওয়ানে লেখ, নাম্বার ওয়ান কপার ইজ এ গুড কন্ডাক্টর অফ হিট, বা ইট ইজ বলে লিখতে পারিস, ইট ইজ এ গুড কন্ডাক্টর অফ হিট। আর নাম্বার টু কপার হ্যাজ লো স্পেসিফিক হিট ক্যাপাসিটি, তাহলে ওটা ইন্টারফেয়ার খুব কম করে। লো স্পেসিফিক হিট ক্যাপাসিটি মানে কি স্যার কোয়েশ্চেনটা কি ছিল? ওই তো ভেসেলে ক্যালোরিমিটার কপার দিয়ে কেন হচ্ছে, তাহলে ইট ইজ এ গুড কন্ডাক্টর অফ হিট, আর একটা হচ্ছে ইট হ্যাজ দ্য লো স্পেসিফিক হিট ক্যাপাসিটি। এই দুটো রিজন লিখে দিবি, হয়ে যাবে, ঠিক আছে।
আচ্ছা, এর পরেরটাই লেখ। আমি কিন্তু কোশ্চেন আনসার গুলো একই প্যাটার্নে, মানে লেখার প্যাটার্নের করেই লেখাচ্ছি। নেক্সট বুলেট দিয়ে লেখ, দ্য আউটার অ্যান্ড ইনার সারফেসেস অফ ভেসেল আর পলিশড। এবার এটা তোকে দেবে, দিয়ে গিভ রিজনটা লিখতে দেবে কেন, ওয়াই। দ্য আউটার অ্যান্ড ইনার সারফেসেস অফ ভেসেল আর পলিশড বলে একটা অ্যারো দিয়ে লিখবি। অ্যারো দিয়ে দে। অ্যারো দিয়ে লেখ, টু রিডিউস দ্য লস অফ হিট ডিউ টু রেডিয়েশন। টু রিডিউস দ্য লস অফ হিট to reduce the loss of heat due to radiation. আচ্ছা, এই মিটিংটা কেটে গেলে আমি আবার পাঠাচ্ছি, তাড়াতাড়ি জয়েন করে যা সবাই একসাথে। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা লেখ, ইট ইজ প্লেসড ইনসাইড আ উডেন জ্যাকেট। ইট ইজ প্লেসড ইনসাইড দ্য উডেন জ্যাকেট। হ্যাঁ, ওটা একটু অ্যারো দিয়ে রিজনটা লিখে দিবি, ফর ইনসুলেশন। ফর ইনসুলেশন। আচ্ছা লেখ, ওইটা যেটা বললাম ওইখানে হচ্ছে তোর ওই লিখে নে, ইট ইজ প্লেসড ইনসাইড আ উডেন জ্যাকেট। উডেন জ্যাকেট দিয়ে ওখানে অ্যারো দিয়ে জাস্ট লিখে দে, ফর ইনসুলেশন। ঠিক আছে। আর এইবার ওই উডেন জ্যাকেটটার মধ্যে, ওই উডেন জ্যাকেটটার সাইডে, মানে ওটা একটা তোর ওই উল কটন এইগুলোর একটা লেয়ার দেওয়া থাকে, ঠিক আছে। তো ওইটা একটা পয়েন্ট। আর একটা হচ্ছে আরেকটা উডেন লিডের মধ্যে পুরো কভার দিয়ে করা থাকে, তো সেটাও হচ্ছে ওই হিট লসটাকে স্টপ করার জন্য। তা ওই দুটোর কিন্তু দু রকম ফাংশন। একটার হিট লস হচ্ছে বাই কন্ডাকশন স্টপ করবে, আরেকটার হিট লস হচ্ছে বাই কনভেকশন। তাহলে এই জায়গাটা ওইরকম ওই শর্ট কোশ্চেনের মধ্যে দেয়, ঠিক আছে। তো এটা একটু নিচে লিখে নে, একটা বুলেটের মধ্যে লেখ। নেক্সট বুলেটটাতে, দ্য স্পেস বিটুইন দ্য ক্যালোরিমিটার। নেক্সট বুলেট দিয়ে লেখ, দ্য স্পেস বিটুইন দ্য ক্যালোরিমিটার and the jacket. The space between the calorimeter and the jacket is filled with some poor conductor. বা ওরম ভাবে অত না লিখে is filled with wool and cotton লেখ, wool cotton এইসব etc. is filled with wool cotton etc. হ্যাঁ, দিয়ে এবার অ্যারো দিয়ে জাস্ট লিখে দে, to avoid the heat loss by conduction. To avoid the heat loss by conduction. এখান থেকে যেটা যেটা তোকে কোশ্চেনে মেনশন করবে সেগুলোর পারপাস গুলো লিখে দিবি, তাহলেই হবে। To avoid the heat loss by conduction. আর একটা লাস্ট পয়েন্টে লেখ। স্যার একবার পুরোটা রিপিট করবে? হ্যাঁ, তোর ওইখানে থেকে হলো ওই ইট ইজ, ওটা তো হয়ে গেছে, দ্য স্পেস বিটুইন দ্য ক্যালোরিমিটার এন্ড দ্য জ্যাকেট। দ্য স্পেস বিটুইন দ্য ক্যালোরিমিটার এন্ড দ্য জ্যাকেট ইজ ফিল্ড উইথ wool, cotton এক্সেট্রা। ব্যাস এতটা হলো। এবার অ্যারো দিয়ে রিজনটা লেখ, টু অ্যাভয়েড দ্য হিট লস বাই কন্ডাকশন। To avoid the heat loss by conduction. ওই কন্ডাকশনটার নিচে আন্ডারলাইন করে রাখ। আরেকটা পয়েন্ট লেখ, it is covered with a wooden lid. It is covered with a wooden lid. ঠিক আছে, হয়ে গেল এটা। হ্যাঁ, এটা আবার ওরকম অ্যারো দিয়ে লেখ, to avoid the heat loss by convection. To avoid the heat loss by convection. ঠিক আছে, এই হচ্ছে তোর ক্যালোরিমিটারের ডেসক্রিপশনটা হলো। তো এইবার হচ্ছে আমাদের এই হিট, অ্যামাউন্ট অফ হিট এনার্জি অ্যাবসর্ব বা রিলিজ,
একটা ম্যাথমেটিক্যাল ফর্ম তো দেখিয়ে দিয়েছি, কিউ ইকুয়াল টু এমসি ডেল টি, ওটা মাথায় রাখবি। দিয়ে এবার আমরা প্রিন্সিপাল অফ ক্যালোরিমিটার পড়বো, ঠিক আছে? প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি, তো নিচে হেডিং কর প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি। এখান থেকে ওই ম্যাথমেটিক্যাল পার্টটা আছে, তারপরে ন্যাচারাল কনসিকুয়েন্সেসটা পড়িয়ে ওই নিউমেরিক্যালস গুলো দেখিয়ে দেবো, ঠিক আছে? এই পার্ট। আচ্ছা, তাহলে প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রিতে লেখ, when a hot body is mixed with a cold body, when a hot body is mixed with a cold body, ঠিক আছে? তাহলে when a hot body is mixed with a cold body, assuming that no heat energy is lost to the surrounding, মানে সারাউন্ডিং এ কোনো হিট লস হচ্ছে না, সেটা আমরা অ্যাজিউম করে নিচ্ছি, ঠিক আছে? Assuming that no heat energy is lost to the surroundings, then according to the principle of calorimetry, বুঝেছিস? প্যারা চেঞ্জ করবি, হ্যাঁ, যার যেখানে শেষ হোক প্যারা চেঞ্জ করবি একটা কমা দিয়ে, অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি কমা দিয়ে একটা প্যারা চেঞ্জ করলে, হিট এনার্জি লস্ট বাই দ্য হট বডি, heat energy lost by the hot body is equal to তোরা এমনি ওয়ার্ডে লেখ, is equal to heat energy gained by the cold body, heat energy gained by the cold body. তাহলে হিট এনার্জি লস্ট, হিট এনার্জি গেইন। এবার দেখ জিনিসটা তাহলে কি হচ্ছে, দেখ পুরো ম্যাথমেটিক্যাল পোর্শনটা দেখ কিরকম ভাবে হবে। তাহলে আমাদের এখান থেকে দাঁড়াচ্ছে Q1 ইকুয়াল টু Q2, এটা আমাদের হাতে রয়েছে। আচ্ছা, এবার ধর একটা আমি ওয়াটার দিয়েই বলছি, দুটো আগে ওয়াটার দিয়েই বলছি। ধর একটা কোল্ড ওয়াটারের চেম্বার রয়েছে আর একটা হট ওয়াটার রয়েছে। তো কোল্ড ওয়াটারটা যেটা রয়েছে, এইখানে কোল্ড বডিটা এখানে লেখা, তাহলে এখানে হচ্ছে কোল্ড ওয়াটার ধর, আর এখানে হচ্ছে হট ওয়াটারটা দেওয়া। তো হট ওয়াটারটা টেম্পারেচারটা ধর 80 ডিগ্রি সিতে রয়েছে, তাহলে আমরা এটাকে T1 লিখছি। সবাই এরম ভাবে লেখ, আমি যেভাবে লিখছি একদম এরম ভাবে লিখবো। ওপর আগে এটা লেখ, ওইটার নিচে এরম ইকুয়াল টু দিয়ে আগে লেখ, লিখে আমি যেরম ভাবে একদম ফরম্যাটটা করছি ওরম ভাবে লিখ। তাহলে T1 হচ্ছে কি তোর 80 ডিগ্রি সি লেটসে। আচ্ছা, আমি হট ওয়াটারটা নিয়েছি হচ্ছে ধর 40 গ্রাম হট ওয়াটার। আচ্ছা, সি এটাও ওয়াটার নিয়েছি, এটাও ওয়াটার নিয়েছি, তাহলে দুটোই যদি ওয়াটার হয় তাহলে আমি দুটোকেই সি দিয়ে লিখতে পারি। আচ্ছা, এবার কোল্ড ওয়াটারের পার্টটা দেখ, ধর T2, কোল্ড ওয়াটারের টেম্পারেচার তাহলে লিখছি কি দিয়ে T2। ধর এই ওয়াটারটা রয়েছে হচ্ছে 20 ডিগ্রি সিতে, এটা হচ্ছে 80 ডিগ্রি সি লিখিস, ইউনিটটা লিখি। আচ্ছা, এইটা ধর নিয়েছিল হচ্ছে 70 গ্রাম, কোল্ড ওয়াটারের যে মাসটা ছিল ওটা হচ্ছে 70 গ্রাম। এটাও সিও অফ ওয়াটার যে ভ্যালুটা রয়েছে। এবার আফটার মিক্সিং এটাকে ধর এবার মিক্স করেছে, মিক্স করলে এটা একটা ফাইনাল টেম্পারেচার আসবে, যেটাকে আমরা লিখছি কি দিয়ে টি। তাহলে এই টিটা হচ্ছে তোর ফাইনাল টেম্পারেচার। এতটা কারোর কোনো কোয়েশ্চেন আছে কিনা আগে জিজ্ঞেস করে না।
এটা একটা চেম্বারে নেওয়া, এটা একটা চেম্বারে নেওয়া, মিক্স করে দিচ্ছি। মিক্স করলে ফাইনাল টেম্পারেচার উইল বি টি। ক্লিয়ার? এবার তোকে এই ফাইনাল টেম্পারেচারটা তো জানতে চাইলো, বা আদার্স কিছু জানতে চাইবে, তখন আবার ফাইনাল টেম্পারেচার দেওয়া থাকবে। আমরা জেনারেল ফর্মটা দেখি। ঠিক আছে, তাহলে এটা মিক্সিং হয়ে গেছে। এই ফাইনাল টেম্পারেচারটা কত হবে, এই দুটোকে মিক্স করলে কত টেম্পারেচার হবে, সেটা আমরা এই ক্যালরিমেট্রি দিয়ে বলতে পারছি। তাহলে দেখ, আমার ফার্স্টে হট ওয়াটারের Q1টা কি? হিট এনার্জি লস্ট বাই দা হট বডি। আচ্ছা, যে কোনো একজন সাউন্ডটা অন কর, আমার সাথে ডিসকাস করবি একটু, বাকিটা শুনবি। হ্যাঁ, শুভমিতা বল। তাহলে এখানে ধর ফার্স্ট একটা টেম্পারেচার রয়েছে 80 ডিগ্রি সিতে, তা ফাইনাল টেম্পারেচার কত হয়েছে? আফটার মিক্সিং ফাইনাল টেম্পারেচার টি। and intermediate temperature between those two temperatures মানে T, হ্যাঁ হ্যাঁ, টি। তাহলে আমাদের এখানে Q1 মানে হচ্ছে, আমরা ফ্যাক্টরস অ্যাফেক্টিং এর ওখান থেকে Q ইকুয়াল টু কি রিলেশন পড়লাম, মানে কি ইকুয়েশন এসেছিল? Q ইকুয়াল টু এম সি ডেল টি। MC del T। হ্যাঁ, তাহলে Q1 ইকুয়াল টু আমরা লিখতে পারি M1 C1 ডেল টি। এবার আমরা C1 টাকে আর লিখবো না, তাহলে এটা হচ্ছে ডেল টি 1। C1 লিখবো না, বিকজ বোথ সাইডে ওয়াটার হচ্ছে। আচ্ছা, আর Q2 ইকুয়াল টু কি লেখা যায়? M2 C M2C ডেল টু ডেল টি 2 ডেল টি 2। এইবার ভালো করে বল, এই ডেল টি 1 এর জায়গায় কি হবে? T1 মাইনাস টি না T মাইনাস T1? এই জায়গাটা সবাই ক্লিয়ার করবি। এখানে যখন মিক্স করছি, T ফাইনাল minus- টেম্পারেচারটা কি হবে? ইন T1 বিটুইন minus T। T1 and T হবে T2। হ্যাঁ, তাহলে T1 টা বড়। তাহলে দেখ আমরা কিভাবে লিখছি, তাহলে M1 C ব্র্যাকেটের মধ্যে T1 মাইনাস টি। আর এই সাইডেরটা কি লিখবো? T2 টা কি লিখবো? ডেল T2 টা T minus T2। T মাইনাস T2। দেখ এই জায়গাটা সবার ক্লিয়ার হলো কিনা দেখ, কারণ এটা কোল্ড ওয়াটারেরটা ছিল। আমি ধর মানে অ্যামাউন্ট, এক্সাক্ট অ্যামাউন্টটা বলছি না, ধর এটা ধর 50 ডিগ্রি সি হবে, অ্যাজিউম করছি। তো 50 ডিগ্রি সিটা 80 থেকে ছোট, তাই জন্য আমরা এখানে কি লিখেছি দেখ, T1 মাইনাস টি। আবার 50টা হচ্ছে কোল্ড ওয়াটারের থেকে বড়, তখন আবার কি লিখছি ওই জন্য T মাইনাস T2। এই জায়গাটা খালি খেয়াল রাখবি, এটা খেয়াল না রাখলে কিন্তু সামটা ওই মাইনাসে চলে আসবে, উল্টো পাল্টা সাইন চলে আসবে। ঠিক আছে, ব্যাস। এবার তাহলে ধর কোশ্চেনে যা যা রয়েছে ওগুলো বসিয়ে দিলে দেখ এই সামটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, মিউট করে দে। তাহলে ফার্স্টেরটা M1 টা কত ছিল দেখ, কোল্ড ওয়াটারেরটা বসা। আচ্ছা, বোথ সাইড থেকে দেখ সি ক্যান্সেল হয়ে যাচ্ছে, কোনো দরকার নেই। তাহলে তো T1 ছিল কত? 80 ডিগ্রি সি। এটা নিয়েছিলাম কত? 40। তাহলে 80 মাইনাস টি। আর এইদিকে মাস কত নিয়েছিলাম? 70 গ্রাম। আর এই টেম্পারেচার ছিল 20, তার মানে T মাইনাস 20। জাস্ট এটাকে সলভ কর, দেখ টিটা বেরিয়ে যাবে। বার করে বল কত আসছে। ইন্টারমিডিয়েট টেম্পারেচারটা বল। পয়েন্টে আসছে কত এসছে বল। 41.81 41 হ্যাঁ, তার মানে 41.81। আবার 818 আসবে, তাহলে এটাকে তোরা রাউন্ড অফ করে এত করে দিবি। তাহলে টি ইকুয়াল টু হচ্ছে 41.82 ডিগ্রি। তার মানে ওই দুখানা চেম্বারকে যদি তুই মিশিয়ে দিস, হট ওয়াটার অ্যান্ড কোল্ড ওয়াটার,
তাহলে ফাইনাল টেম্পারেচারটা আসবে হচ্ছে এত ডিগ্রি সিতে, সেটা আমরা মেজার করব হচ্ছে বাই দ্য প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি। ঠিক আছে, তাহলে এটার উপরে বেস করে এটাই হচ্ছে বেসিক নিউমেরিক্যালস এর এটাই প্যাটার্ন। এইবার এখানে ওয়াটারের মধ্যে ওয়াটার দিয়েছে, এটা ওয়াটারের মধ্যে ওয়াটার নাও দিতে পারে। ধর একটা তোকে রেড হট একটা কপার, মানে একটা হট কপার বল একটা ওয়াটারের মধ্যে ফেলে দিল, তখন আমাদের কি হবে? তাহলে হিট লস্ট বাই দ্য কপার বল ইকুয়াল টু হিট গেইন বাই দ্য ওয়াটার দিয়ে একদম সেম ভাবে এই মানে জিনিসটা হচ্ছে এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। এই ফার্স্ট লাইনটা Q1 ইকুয়াল টু Q2 আর এই MC ডেল্টি ইকুয়াল টু MC ডেল্টি, এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এটা দেখে দেখবি কিছু না কিছু একটা আননোন থাকবে এখানে। আচ্ছা, এবার দেখ এই স্পেসিফিক হিট ক্যাপাসিটি যেটা আমরা পড়লাম একটু আগে, একটা বলেছিলাম যে ওয়াটার হ্যাজ হাই স্পেসিফিক হিট ক্যাপাসিটি। তো ওটার কিছু গিভ রিজনস রয়েছে, ওই গিভ রিজনস গুলো আমি এক্সপ্লেন করে দিচ্ছি। তোরা বইয়ের মধ্যে আনসার খুব ভালোভাবে লেখা আছে, তো ওখান থেকে ওই জায়গাটা রিড করবি তোরা। তাহলে কপিতে একটু লিখে রাখ ন্যাচারাল ফেনোমেনা বা ন্যাচারাল কনসিকুয়েন্সেস অফ হাই স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ ওয়াটার বলে লিখে রিড ফ্রম বুক লিখে দে। আমি এক্সপ্লেন করে দিচ্ছি সব কটা, বাট করবি ওখান থেকে। ন্যাচারাল ফেনোমেনা বা ন্যাচারাল কনসিকুয়েন্সেস অফ হাই স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ ওয়াটার। দেখ, এটার যেটা সবচেয়ে খুব ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা, সেটা হচ্ছে ওয়াটার অ্যাক্টস অ্যাজ অ্যান এফেক্টিভ কুল্যান্ট। ঠিক আছে, ওয়াটারকে কুল্যান্ট হিসাবে ইউজ করা। এই যে গাড়ির যে রেডিয়েটারের সারাউন্ডিংস এ ওয়াটার পাইপ দিয়ে দেয়, এটার রিজনটা কি? এখান থেকে ওয়াটার ফ্লো করে। এই রেডিয়েটারে অ্যাকচুয়ালি এটা কি হবে? গরম হয়, হট কন্ডিশনে চলে যায়। এইবার এর সারাউন্ডিংস এ যদি ওয়াটার থাকে, ওয়াটার ভালো করে এক্সপ্লেনেশনটা শোন। তাহলে ওয়াটার অ্যাবজর্বস হিউজ অ্যামাউন্ট অফ হিট এনার্জি, দ্যাট ইজ 4200, হিউজ অ্যামাউন্ট অফ হিট এনার্জি টু রেজ ইটস টেম্পারেচার বাই 1 ডিগ্রি সি। তাহলে 1 কেজি অফ ওয়াটার, যদি 1 কেজি অফ ওয়াটার নিস, 1 কেজি অফ ওয়াটার এত জুল অ্যামাউন্ট অফ হিট এনার্জিও অ্যাবজর্ব করে নিচ্ছে সারাউন্ডিংস থেকে। এই যে রেডিয়েটারের যে পার্টটা, এই রেডিয়েটারের পার্ট থেকে এত জুল হিট এনার্জি 1 কেজি ওয়াটার, আর এখানে বুঝতেই পারছিস কত কেজি ওয়াটার ফ্লো করছে পুরো পাইপ দিয়ে। তাহলে জাস্ট 1 কেজি ওয়াটার দিস জুল অ্যামাউন্ট অফ হিট এনার্জি অ্যাবজর্ব করে নিচ্ছে ফর ইচ ডিগ্রি রাইজ। এমন তো না যে 1 ডিগ্রি সি রাইজ করবে, 1 ডিগ্রির জন্যই এতটা করছে। তাহলে বুঝতেই পারছিস তো 4-5 ডিগ্রি সি ওর রাইজ করলেই এখান থেকে রেডিয়েটার থেকে হিটটাকে পুরো অ্যাবজর্ব করে নেবে। তাহলে এই রেডিয়েটারটা আর গরম হবে? এই যে গাড়ির যে রেডিয়েটার গুলো রয়েছে, ওই জন্য দেখবি ইঞ্জিন কিছুক্ষণ গরম হলো জল ঢেলে দেয় খুব গরম হয়ে গেলে। দেখবি ড্রাইভার গুলোকে দেখবি ওই যে সামনে দিয়ে বোনেটটা খুলে ওখানে একটা মুখটা খুলে ওখানে জল ঢালে। তাহলে ওই যে পার্টটা ওই রেডিয়েটারের মধ্যে এই জায়গাটা হলে, তো এখানে তাহলে ওয়াটার ওই এফেক্টিভ কুল্যান্ট হিসাবে ইউজ করা হয়। আরেকটা অনেকের বাড়িতেও দেখে থাকতে পারিস বা জানিস, ওয়াটার ব্যাগ হয় দেখবি একটা, ব্যথা ট্যাথা হলে ওটা দেয়। একটা হট ওয়াটার ব্যাগ হয় রেড কালারের মতন, পাউচ টাইপের থাকে। ওইটা কি করে, তোর ওখানে ধর বডি টেম্পারেচারে মানে বডির পেন হচ্ছে, মানে ওখানে অ্যাকচুয়ালি একটা হিট এনার্জি ইভলভ করে। দেখবি যেখানে যদি ধর পা মুচকে যায় বা কারো কিছু হয়, ওখানে হাত দিয়ে দেখবি পুরো গরম হয়ে রয়েছে। ঠিক আছে, ওখানে একটা ফ্লুইড জমা হয়, ফ্লুইডটার ওখানে হিট ইভলভ করে। এবার ওয়াটারটা যখনই ওখানে দেওয়া হবে, ও কি করবে? ওখান থেকে ওই এক্সেস অ্যামাউন্ট অফ হিট এনার্জিটাকে অ্যাবজর্ব করে নেবে ওই পেনটাকে রিলিজ করার জন্য। ঠিক আছে, ওটা একটা ইনফ্লামেশন হয়, ওই জিনিসটাকে রিডিউস করার জন্য হট ওয়াটার ব্যাগটা মানে ওয়াটার ব্যাগটাকে ওখানে যদি দিস, ও কি করবে? ওখান থেকে অ্যাবজর্ব করবে টু রেজ ইট টেম্পারেচার। ঠিক আছে, তাহলে এটা একটা গেল। আরেকটা হচ্ছে এই কোল্ড কান্ট্রিজ গুলোতে, সিনেমায় দেখেছিস মেনলি এই জিনিসগুলো, আমাদের এখানে দরকার পড়ে না। ঠিক আছে, কারণ আমাদের এখানে তো জিরোর কাছাকাছি বা ক্লোজে বা নিচে যায় না। তো কোল্ড কান্ট্রিজ গুলোকে কি করা হয়? কোল্ড কান্ট্রিজ গুলোতে দেখবি ওই জুস বটল, ওয়াইন বটল, এগুলো দেখবি ওই তো রিজার্ভারের মধ্যে রাখা হয়, হিট রিজার্ভার। মানে ওয়াটারের এরকম জাস্ট ভেসেল নিয়ে ওটার মধ্যে চুবিয়ে রেখে দেয়, ডিপ করে রেখে দেয়। ওটা কেন করে? তোর যে ওই জুস বটলটা রয়েছে, আমি জাস্ট এমনি স্ট্রাকচার রাখছি, তো ওটাকে দেখবি এরকম ভাবে চুবিয়ে রেখে দেয়। কেন? এই সারাউন্ডিংস এর ওয়াটারটা তো আগে আইস হবে ফ্রিজ করে, তারপরে তো না এটা হবে। এটা যদি তুই ডাইরেক্ট রাখতিস ফ্রিজ করে যেত, বাট ওয়াটারের মধ্যে রাখা হচ্ছে কেন?
এই ওয়াটারটা আগে ফ্রিজ করতে হবে, তারপরে এটা ফ্রিজ করবে। তাহলে যাতে এই টু প্রিভেন্ট দ্য ফ্রিজিং অফ দিস জুস বটল আর ওয়াইন হোক, সেটা হোক, সেই ওয়াটারটা, এই যে যে সারাউন্ডিংস ওয়াটার রয়েছে ওটা অনেকটা, তাহলে এই ওয়াটারটাকে ফ্রিজ করাতে গেলে তোর ইচ ডিগ্রি সি ফল করাতে গেলে 1 কেজি ওয়াটারের এত জুল হিট এনার্জি রিলিজ করাতে হবে। ঠিক আছে, হিট এনার্জি রিলিজ করাতে হবে সারাউন্ডিংস এ। এবার এটা তো আর কম অ্যামাউন্ট না যে এক্ষুনি 5 মিনিটের মধ্যে হয়ে গেল, ইট টেক্স টাইম। ঠিক আছে, তাহলে এই টাইমটা কিন্তু ততক্ষণে রাত কভার হয়ে যাবে, মানে এটা তো নাইট ছাড়া হবে না, ডে জিরোর নিচে তো নামবে না। তাহলে নাইটে ওখানে যে টাইমটা থাকে, টাইম স্প্যানটা থাকে, ওই টাইম স্প্যানটা ইজ নট সাফিসিয়েন্ট টু ফ্রিজ হোল অফ দ্য ওয়াটার। ঠিক আছে, এই যে যে চেম্বারে যে ওয়াটারটা রয়েছে এটা পুরোটা ফ্রিজ করাতে পারে না এট আ টাইম। সেটা হচ্ছে ডিউ টু হাই স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ ওয়াটারের জন্য হচ্ছে, ওই জন্য এটাকে রিজার্ভার হিসাবে ইউজ করা যায় ওয়াটারকে। ঠিক এই কনসেপ্টটাকে কাজে লাগায় হচ্ছে ফার্মার্সরা। কোল কান্ট্রিজ গুলোতে যদি এই জিনিসটা না করা হতো তাহলে কি হতো, আমরা জানি ধর প্লান্টস এর যে ভেন গুলো রয়েছে ওই ভেন গুলোতে সিরাম থাকে। ঠিক আছে, ওই ফ্লুইডটা তাহলে ওখানে ওয়াটার বেসড ফ্লুইড, তাহলে উইন্টারে যখন কি হচ্ছে, উইন্টারে ওই ওয়াটার বেসড ফ্লুইডটা ফ্রিজ করে গিয়ে আইস হচ্ছে। এবার আমরা সবাই জানি ওয়াটার থেকে আইস হওয়ার মানে হচ্ছে এক্সপ্যান্ড করবে, অ্যানোমেলাসে পড়েছি আমরা। তাহলে ওটা এক্সপ্যান্ড করবে, এক্সপ্যান্ড করলে কি হবে, ভেনটা বাস্ট করে যাবে। ঠিক আছে, তাহলে প্লান্টস গুলো সব মরে যেত, কোনোটাই সার্ভাইভ করতে পারবে না। দ্যাটস ওয়াই কি করা হয়, ওই ফিল্ডটাকে পুরোটা ওয়াটারের নিচে করে দেয়। ওই ক্রপস গুলো যেগুলো আছে ওই ক্রপস গুলোকে তো সব আন্ডার ওয়াটার করে দেয় রাত্রে আগে পাম্প দিয়ে। এবার কি হবে, তোর পুরো একটা ফিল্ডের মধ্যে বুঝতেই পারছিস কত কেজি ওয়াটার আছে। তো ওই ওয়াটারকে ফ্রিজ করতে গেলে হিউজ অ্যামাউন্ট অফ হিট এনার্জি লাগবে। 1 কেজির 1 ডিগ্রি সি ফল করাতে গেলে এত জুল হিট এনার্জিকে সারাউন্ডিংসে মানে অ্যাটমসফিয়ারে অ্যাবজর্ব রিলিজ করাতে হবে। ঠিক আছে, তাহলে তোর এইটাকে পুরো ফিল্ডের ওয়াটারটাকে আইস করতে গেলে তোর হিউজ অ্যামাউন্ট অফ হিট এনার্জি রিলিজ করাতে হবে, হুইচ ইজ নট পসিবল। ঠিক আছে, থ্রু আউট দ্য নাইট, মানে একটা সিঙ্গেল নাইটে ওরকম ভাবে ওরকম অত টেম্পারেচার ড্রপ করানো ইজ নট পসিবল। ঠিক আছে, দ্যাটস ওয়াই এখানে কি হয়, এই ওয়াটারটা কিন্তু থেকে যাচ্ছে, মানে ওয়াটারটা ফ্রিজ করছে না। এবার যদি ওয়াটারটা ফ্রিজ না করে, আন্ডার ওয়াটার যে ক্রপস গুলো রয়েছে ওগুলো ফ্রিজ করার কোনো কোশ্চেন আসছে না, তাহলে এরা সার্ভাইভ করে যাচ্ছে। ঠিক আছে, এই ক্রপস গুলো উইন্টার ওরিয়েন্টেড কান্ট্রিতেও সার্ভাইভ করে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে আমরা পড়লাম তাহলে ওয়াটারের হাই স্পেসিফিক হিট ক্যাপাসিটির কিছু ন্যাচারাল কনসিকুয়েন্সেস। এই ওয়াটারের ছাড়াও অন্য মেটেরিয়ালের হিট ক্যাপাসিটিরও কিছু গিভ রিজনস ওখানে আছে, ওগুলো একটু পড়ে নিবি। যেমন ধর এই যে আমাদের যে কুকিং প্যান গুলো করা হয়, ঠিক আছে, কুকিং প্যান, ওই প্যানের বেসটা দেখবি এতটা থিকনেস হয়, এরকম থিকনেস থাকে, ওটা একটা। আচ্ছা, আমাদের যে আয়রন করে বাড়িতে, ইলেকট্রিক আয়রন বা লন্ড্রিতে দেখেছিস, ইলেকট্রিক আয়রনের বেসটা দেখবি, বেসটা এরকম থিকনেসটা এরকম বেশি হয়। কেন হচ্ছে, ওখানে ওই থিকনেসটা ইনক্রিজ করে কি করছে, স্পেসিফিক হিট ক্যাপাসিটিটাকে বাড়িয়ে দিচ্ছে। তাহলে স্পেসিফিক হিট ক্যাপাসিটি যদি বেড়ে যায়, তাহলে স্পেসিফিক হিট ক্যাপাসিটি যদি বেড়ে যায় ওর, তাহলে স্টোরেজ ক্যাপাসিটি বেড়ে গেল, আর হিউজ অ্যামাউন্ট অফ হিট এনার্জি ও অ্যাবজর্ব করছে বা ইমিট করছে, ইভলভ করছে। তাহলে ইলেকট্রিক আয়রনেরটা যদি আমি করি, তাহলে ওই হিট ক্যাপাসিটি অফ দ্য বেস ভেরি লার্জ হয়ে যায়। যদি লার্জ হয় তাহলে ওর হিট এনার্জি স্টোরেজ ক্যাপাসিটি বেড়ে গেল। তার মানে ইলেকট্রিক আয়রনকে দেখবি অনেক বাড়িতে দেখেছিস, সুইচটাকে দেখবি অফ করে দেয় কিছুক্ষণ পরে, তারপরে অনেকক্ষণ ধরে ওই করতে থাকে, আয়রন করতে থাকে। ঠিক আছে, তাহলে ওটা কেন করতে পারছে, ওই টেম্পারেচারটাকে হোল্ড করতে পারছে। হোল্ড করার রিজনটা কি, হাই স্পেসিফিক হিট ক্যাপাসিটি। আর ওই হাই স্পেসিফিক হিট ক্যাপাসিটিটাকে কি করে এনেছে, ওই বেসটাকে থিক করে দিয়েছে। ওটা থিন নিলে কিন্তু হবে না। ওই জন্য দেখবি ক্যালোরিমিটারের ওখানে আমি পয়েন্টটা যেটা লিখেছিলাম, কপারের থিন শিট ইউজ করা হয়েছে। থিক শিট ইউজ করলে কিন্তু ওখানে একটু বেড়ে যেত, ওই জন্য থিন শিট ইউজ করা হচ্ছে যাতে লো স্পেসিফিক হিট ক্যাপাসিটি থাকে। আর থিকনেস যখনই বাড়াচ্ছে, ওই জন্য কুকিং প্যান গুলোর বেসটাও থিক করা হচ্ছে। কেন, ও যাতে টেম্পারেচারটাকে হোল্ড করতে পারে কুকিং এর জন্য। ঠিক আছে, তাহলে এই জিনিসটা এখানে পড়ে এই থিওরিটিক্যাল পার্টটা ফুল কমপ্লিট। আমাদের এই চ্যাপ্টারের থিওরিটিক্যাল পোর্শনটা ফুল কমপ্লিট। এটা সবাই যেভাবে লেখালাম আর যেটা বই থেকে পড়তে বললাম ওটা কিন্তু করে নিবি। নেক্সট দিন এই সেকেন্ড পার্টটা পড়ানোর পর আমি কিন্তু এখানে শর্ট টেস্ট নেব
এই ফার্স্ট পার্টের উপর, আর নিউমেরিক্যালস সবাইকে সাবমিট করতে হবে। তো নিউমেরিক্যালস এর পার্টটায় চলে যা, তাড়াতাড়ি এক্সারসাইজটাই যা সবাই। আর আমি নেক্সট দিনের আগেই মনে হয় তোদের ওই সেকেন্ড পার্টটার ভিডিওটা পাঠিয়ে দিতে পারবো। তো কালকে ক্লাস করাও একজন ওই শেখে, ওই ঐশ্বরিয়াকে, তো আমি ওটা রেকর্ড করে নেবো। ঠিক আছে, তোদের রেকর্ডিংটা পাঠিয়ে দেবো, তোরা থিওরিটিক্যাল ক্লাসটা করে রাখবি, তাহলে আমাদের নেক্সট স্যাটারডে মানে পুরোটাই ম্যাথস এর ক্লাসটা করতে পারবো, মানে নিউমেরিক্যালস এর দুটো মিলিয়ে। থিওরির টাইমটা তাহলে তোদের লাগবে না, সেফ হয়ে যাবে। তা ওই আমি থিওরি ক্লাসটা দিয়ে দেবো, ইউটিউব ক্লাসটা সবাই নেক্সট স্যাটারডের আগে কমপ্লিট করে নিবি। তাহলে আমি নিউমেরিক্যালসটা করাতে পারবো দুটো একসাথে মিলিয়ে। তো ফার্স্ট পার্টেরটা দেখে নে একটু। ধর সবাই খোল এই এক্সারসাইজটাই গিয়ে না ওই 3 এর সামটা দেখতো, আ পিস অফ আয়রন অফ মাস আছে কিনা, এই সামটা লেখা আছে কিনা একটু আমাকে কনফার্ম করিস তোদের এডিশনটা। থার্ড এর সামটা। হ্যাঁ স্যার লেখা আছে। হ্যাঁ আচ্ছা দেখ, থার্ড এর সামটা আমি পড়ছি। হ্যাঁ, আ পিস অফ আয়রন অফ মাস 2 কেজি, সব কালেক্ট করবি ডেটাগুলো। 2 কেজি হ্যাজ আ হিট ক্যাপাসিটি অফ, দেওয়া আছে হিট ক্যাপাসিটি বলেছে, ভালো করে কিন্তু কোশ্চেন ফলো করবি আর সিম্বল সেইভাবে লিখবি। স্পেসিফিক হিট ক্যাপাসিটি কিন্তু বলেনি, কোশ্চেনটাই দিয়েছে হচ্ছে হিট ক্যাপাসিটি, তাহলে মানে সি প্রাইম, তাহলে সি প্রাইম দিয়েছে হচ্ছে 966 জুল কেলভিন ইনভার্স। আমি এই সামটা এই জন্যই করাচ্ছি, এখানে রিলেশনশিপটা আছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি আর হিট ক্যাপাসিটি। আচ্ছা ফার্স্ট এরটা বলছে হিট এনার্জি নিডেড টু ওয়ার্ম ইট বাই 15 ডিগ্রি সি। বাই 15 ডিগ্রি সি মানে হচ্ছে ডেলটি হচ্ছে 15 ডিগ্রি সি। ডেলটি কিন্তু, হ্যাঁ টেম্পারেচার না, ডেলটি মানে চেঞ্জটাই বলে দিয়েছে। আচ্ছা এবার যেখানে সবার যেখানে প্রবলেমটা হবে সেখানে হচ্ছে আমরা এতক্ষণ ধরে করছিলাম এমসি ডেলটি, এমসি ডেলটি, কিন্তু আমার কিন্তু এখানে এমসি ডেলটি লাগছে না, বিকজ আমাদের ডাইরেক্ট সি প্রাইম দেওয়া আছে। ভালো করে দেখ, কিউ ইকুয়াল টু এমসি ডেলটি, বাট আমরা একটু আগেই পড়েছি এমসি মানে হচ্ছে একবারে সি প্রাইম, মানে আমরা এটাকে এটাও লিখতে পারি। ঠিক আছে, আমরা কিন্তু এটাকে এটাও লিখতে পারি, কিউ ইকুয়াল টু এম প্রাইম ডেলটি, এই সরি সি প্রাইম, সি প্রাইম ডেলটি। এটা দেখেন এটা, তাহলে এমসি এর জায়গায় আমি লিখেছি সি প্রাইম, লেখা যাবে তো এটা, কারণ আমরা রিলেশনশিপ পড়েছি দেখ, এম ইন্টু সি মানেই হচ্ছে সি প্রাইম। এইবার সি প্রাইমটাকে ডাইরেক্ট বসিয়ে দে, সি প্রাইম ডাইরেক্ট বসালে দেখ তোর আনসার চলে আসবে, তখন আমাদের এমসি ডেলটি এত কিছু লাগছে না। সি প্রাইম দেওয়া আছে কত, 966 ইন্টু 15 করে দে, দেখ কত আসছে দেখ, 90, তাহলে এখানে ক্যারিং 9, তাহলে তারপরটা 9 আবার ক্যারিং 9, ওটা হচ্ছে 145, এই 135 আর 9 মানে 154, 144 সরি 35 হয়েছে। 14490 জুল কি ছিল ডেলটি, তার মানে কিসে আছে দেখে নিবি, মানে ভুল করে কিন্তু এইটা লিখে দিবি না, কেটে দেবে। কেলভিন ইনভার্সে নেই কিন্তু, ওদের ইউনিটটা যেটা দেওয়া আছে ওটা ডিগ্রি সি ইনভার্সে আছে, তখন তাহলে কি করবি, জুল ডিগ্রি সি ইনভার্স। আচ্ছা আমরা তো কিউ বার করছি, ডিগ্রি সি ইনভার্স লিখছি কেন, 14490 জুল, তাহলে এই অ্যামাউন্ট অফ হিট এনার্জিটা লাগছে। এইবার সেকেন্ড পার্টটাতে দেখ, সেকেন্ড পার্টটাতে আমাদের সি বার করতে দিয়েছে, সেকেন্ড যে পার্টটা আছে সেকেন্ড পার্টে সি বার করতে দিয়েছে, জাস্ট রিলেশনশিপটা বসিয়ে দে। উই নো সি প্রাইম ইকুয়াল টু সি ইনটু এম, দেয়ারফর সি ইকুয়াল টু তাহলে সি প্রাইম বাই এম করে ফেল, তাহলে 966 বাই 2 তার মানে 483। ইউনিটটা ঠিক করে লিখবি কিন্তু, হ্যাঁ জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স হয়ে যাবে। আচ্ছা আচ্ছা তাহলে এমসি ডেলটি সামস গুলো তোরা করতে থাকবি। এবার এটা করতে করতে একটা জিনিস আসবে দেখ, ওই পার্টটা এবার একটু দেখে নে। আচ্ছা দেখ আমাদের এখানে কি পড়ালো হলো, কিউ, কিউ কি করে বার করবো শিখে গেছি, কিউ হচ্ছে এমসি ডেলটি। এবার এটা এনার্জি, আচ্ছা আমরা এনার্জি মানে লিখতে পারি তো পাওয়ার ইনটু টাইম,
তাহলে আমি কিউ ইকুয়াল টু এটা লেখা যায়। এবার পাওয়ারটা এখানে কেন কেন তোকে পড়াচ্ছে, আমরা ধর কিছু একটা কুল ডাউন করবো, সেটা কিসে করতে হয়, রেফ্রিজারেটরে, বা কোনো একটা হিট করবো, তাহলে ওটা হিটারে হতে পারে, মানে তোর কিছু বয়েল করতে গিজার হতে পারে, যাই হোক কিছু একটা হবে, ওভেন হতে পারে। তাহলে সেখানে দেখবি ওই ওভেনের আমরা ইলেকট্রিসিটি পড়া হয়ে গেছে। তো ইলেকট্রিসিটিতে আমরা কি পড়েছিলাম, পাওয়ারটা মাস্ট, ওখানে গায়ের মধ্যে এটাই তো লেখা থাকে, ভোল্টেজ আর পাওয়ার। তাহলে দেখ এখানে পাওয়ারটা যেটা আছে, পাওয়ার দিয়ে দিল। এইবার ওই পাওয়ারের ওই ইকুইপমেন্টসটা বা ওই ইনস্ট্রুমেন্টটা বা ওই গেজেটটা তোর এই অ্যামাউন্ট অফ হিট এনার্জিটা ক্রিয়েট করতে বা অ্যাবজর্ব করাতে তোর কত টাইম নেবে সেটা বেরিয়ে যাবে। দেখ তার মানে একটা রেফ্রিজারেটর একটা আইসকে, মানে একটা ধর ওয়াটারকে টেম্পারেচার চেঞ্জ করাবে, তো টেম্পারেচার চেঞ্জ করানোর জন্য কতক্ষণ টাইম নিচ্ছে সেটা আমরা দেখ এই ইকুয়েশনটা থেকে পেয়ে যাবো। তাহলে এটা বক্স করে দে, এই যেরকম ভাবে লিখেছি ওরকম ভাবে লেখ। তার মানে আমরা এখান থেকে কিন্তু এই জিনিসটা করতে পারি যে পাওয়ার ইনটু টাইম ইকুয়াল টু এমসি ডেলটি। ক্লিয়ার? এবার 6 এর সামটা সবাই কর, সাম নাম্বার 6। 6 এর সামটা দেখে নে তো, এটা আছে তো, ফাইন্ড দ্য টাইম টেকেন বাই আ 500 ওয়াট হিটার, ওটা একটু চেক করে নিস। ওটা কনফার্ম করিস আমাকে একটু তাড়াতাড়ি দেখে, ফাইন্ড দ্য টাইম। ওটাই আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ দেখ আমি তাহলে কোশ্চেনটা পড়ছি, সবাই দেখ। তাহলে ফাইন্ড দ্য টাইম টেকেন, তাহলে বুঝতেই পারছিস টাইম টেকেন যখনই বলেছে তার মানে এই যে এই কনসেপ্টটা দিয়েছে 500 ওয়াট, ওটা এখন ছেড়ে দে। টুডে ইজ দ্য টেম্পারেচার অফ 50 কেজি অফ মেটেরিয়াল, সঙ্গে সঙ্গে লিখতে থাকবে এগুলো। তাহলে মাস হচ্ছে 50 কেজি, স্পেসিফিক হিট ক্যাপাসিটি দিয়ে দিয়েছে 960 জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স। আচ্ছা এই ইউনিটটা ফলো করবি কিন্তু সবাই মনে করে, এখানে কেজি ইনভার্স আছে, এখানেও মাস কেজিতে দেওয়া আছে, কোনো তাহলে প্রবলেম নেই। ম্যাক্সিমাম টাইমে কিন্তু দেখবি এগুলো গ্রাম আর এটা কেজিতে থাকবে, তো এটা চেঞ্জ করতে হবে, নাহলে কিন্তু সামটা গেল। আচ্ছা কি বলছে, ফ্রম 18 ডিগ্রি সি থেকে 38 ডিগ্রি, তার মানে ডেলটি হচ্ছে 38 মাইনাস 18, দ্যাট ইজ 20 ডিগ্রি সি। তাহলে ডেলটি বেরিয়ে গেল। এবার তাহলে আমরা টোটাল এনার্জিটা বার করতে পারবো, হিট এনার্জি, এটা একটা ফর্ম অফ এনার্জি। তাহলে এনার্জি হচ্ছে এমসি ডেলটি, which will be equal to P into T। বেশ এটাকে সলভ করলে দেখ টাইম বেরিয়ে যাবে। ঠিক আছে, টাইমটা কিন্তু ফার্স্টে সেকেন্ডে আসবে। হোয়াই টাইমটা সেকেন্ডে আসবে কেন বলতে পারবি? এখানে পিটা কিসেতে দেওয়া, ওয়াট, ওয়াট মিন্স হচ্ছে জুল বাই সেকেন্ড, জুল পার সেকেন্ড। তাহলে তোর ফার্স্ট যে আনসারটা আসবে ওটা কিন্তু সেকেন্ডে আসবে, ওটাকে মিনিটে কনভার্ট করে নিবি 60 উপরে হলে। তাহলে এখানে বসা সবাই, তাহলে মাসটা কত আছে 50, সি আছে হচ্ছে 960, এটা হচ্ছে 20। কেউ মাল্টিপ্লাই করবি না এটা বসে, টাইম ওয়েস্ট হবে বেকার। এখানে পাওয়ার দিয়ে দিয়েছে দেখ কত, 500 ইন্টু টি। এবার তাহলে টি ইকুয়াল টু, তাহলে নিয়ে চলে আয়, তাহলে এখান থেকে দেখ 00 গুলো কেটে দে, তাহলে তোর পড়ে থাকছে হচ্ছে 50 ইন্টু 2 ইন্টু 96 ডিভাইডেড বাই 5, তাহলে কেটে গিয়ে হয়ে গেল 10। তাহলে টি ইকুয়াল টু আসছে তোর হচ্ছে 2 ইন্টু 96, মানে হচ্ছে তোর 192 এর সাথে একটা জিরো, মানে এত সেকেন্ড। ঠিক আছে, এইবার এটাকে মিনিটে নিয়ে নে, তাহলে 60 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে দেখ 32, মানে 60 দিয়ে ওই ডিভাইড করে দিবি, তাহলে 32 মিনিটস। এবার এটা যদি দেখিস যে তোর 3600 ক্রস করে গেছে, তখন আওয়ারে নিয়ে নিবি। তার মানে জিনিসটা বুঝতে পেরেছিস, এই যে হিটারটা রয়েছে, ওই হিটারটা ওই যে আমি সাবস্টেন্সটা দিয়েছি ওর 50 কেজির 20 ডিগ্রি সি ইনক্রিজ করাতে গেলে ও এই এতক্ষণ টাইম নেবে, 32 মিনিটস টাইম নেবে। হ্যালো, ডাউট আছে কারোর? তাহলে ক্লিয়ার করে নে। এই যে যতটা পড়ানো হলো আজকে, এটার উপরে কারোর কোনো ডাউট আছে? কারো যদি কোনো কনসেপ্ট বা কিছুতে ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করে নিতে পারিস। আর উইদিন ওয়েডনেসডে
এই 13 অবধি কার কি প্রবলেম আছে সেটা মেনশন করে পাঠাবি। ধর কারোর 10 আটকে গেল, তো সাম নাম্বার 10 ছবি দিয়ে পাঠাবি। ইন্ডিভিজুয়াল পাঠাবি, গ্রুপে দরকার নেই, ঠিক আছে? ইন্ডিভিজুয়াল পাঠাবি। আমি সবকটা কালেক্ট করে, ধর টোটাল দেখলাম 4টে সাম টোটাল মিলিয়ে আছে, মানে আটকানো। তো ওই 4টে সাম করে গ্রুপে আমি দিয়ে দেবো, সবাই দেখে নিবি যার যেটা আটকে ছিল, ঠিক আছে? কিন্তু 13 অবধি কিন্তু নেক্সট ক্লাসে জয়েন করার আগে আমাকে কিন্তু সাবমিট করতে হবে ওয়েডনেসডের মধ্যে। আর আমি ক্লাসটা তোদের সেকেন্ড ক্লাসটা কালকে পাঠিয়ে দেবো, মানে আগের দিন ক্লাস হয়নি, একটা পিছিয়ে গেছি। ওটা আমি কালকে ওই জন্য ইউটিউব ভিডিও ক্লাস করা থাকবে, 2 এরটা পার্ট 2। ওটা থিওরি পোর্শনটা তোদের আমি দিয়ে দেবো, নিউমারিক্যালসটা না, নিউমারিক্যালস আমি করাবো সামনে নেক্সট দিন, ঠিক আছে? কারো কিছু ডাউট না থাকলে লিভ করতে পারিস আস্তে আস্তে, আর কিছু জিজ্ঞাসা করার থাকলে করতে পারিস।